নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি জেলার খবর, সঙ্গে রয়েছে দিশা। তবে এই মুহূর্তে যেহেতু লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনই এই জেলার খবরের পাতায় এক এক দিন এক একটি লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। পাশাপাশি আপনারা নিজেদের লোকসভা কেন্দ্রে কেমন আছেন এবং সাথে সাথে আপনার লোকসভা কেন্দ্রে কী ধরনের উন্নতি হয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের সাথে আলোচনা হচ্ছে আমাদের। আর পাশাপাশি যেমনটা আমার এর আগেও আপনাকে বলে রাখা যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর কিভাবে যোগাযোগ করবেন সেটি হচ্ছে, যেমনটা আমাদের টিভির পর্দাতেই দেখবেন নিচে ফোন নম্বর একটি দেওয়া থাকবে, সেই ফোন নম্বরের মধ্যে দিয়েই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের লোকসভা কেন্দ্রকে ঘিরে কী ধরনের অভিযোগ রয়েছে বা যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমরা আলোচনা করছি সেই লোকসভা কেন্দ্রের বিষয়ে আপনারা কি জানতে চান, সে সমস্ত কিছু আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। তবে আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। যেমনটা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রে কবে কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তার তালিকাও প্রস্তুত করা হয়ে গেছে। আর ঝাড়গ্রামে ষষ্ঠ দফায়, অর্থাৎ 7 দফার মধ্যে ষষ্ঠ দফায় ঝাড়গ্রামে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আর সেদিন তারিখ থাকছে 25শে মে। আপনারা নোট করে নিন, যেদিন ঝাড়গ্রামে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে সেদিন তারিখ থাকছে 25শে মে। আর আজ এই ঝাড়গ্রামকে নিয়েই আমরা কথা বলবো। তবে তার আগে আমরা দেখে নেব এই প্রতিবেদনটি। সামনেই লোকসভা ভোট, আর এই ভোট নিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থীরা। এবছর লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা বিজেপি সম্পূর্ণ না করলেও 20 জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ঠিক তারপরেই চলতি মাসের 10 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জনগর্জন সভা থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি বন পাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত। জেলার উত্তরে কাকড়াঝোড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী। এটি বন্যপ্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য। প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ এবং লোকসুরগুলি এই এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে। 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 22তম জেলা। ঝাড়গ্রাম জেলার জেলা সদর হল ঝাড়গ্রাম শহর। 2019 সালের লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরবাহু সোরেনকে ভোটের প্রার্থী করেছিলেন। অপরদিকে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন কুনার হেমব্রম। 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির লড়াই ছিল চোখে পড়ার মতো। দুজনের মধ্যে খুব বেশি ভোটের অন্তর ছিল না। বিজেপি পেয়েছিল 6,26,583 এবং তৃণমূল পেয়েছিল 6,14,816টি ভোট। গত 2019-এর ভোট যুদ্ধে বিজেপি জয়ী হলেও এবছর তার প্রভাব যে অনেকটাই পড়বে তা বলাই বাহুল্য। তবে 2024-এর লোকসভা ভোটে বিজেপির তরফে এখনও প্রার্থী ঘোষণা না করা হলেও তৃণমূলের তরফে কালীপদ সোরেনকে প্রার্থী হিসেবে বাছাই করেছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। তবে এখন দেখার এবছর ভোটে কে জয়ী হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারেই। আর যেমনটা ইতিমধ্যে এই প্রতিবেদনের মধ্যে দিয়েই বলা হয়েছিল, ঝাড়গ্রামে সাংসদ ছিলেন কুনার হেমব্রম, আর সম্প্রতি তিনি কিন্তু দল ত্যাগ করেছেন। আর যেখানে কুনার হেমব্রমের সাংসদ থাকাকালীন এই ঝাড়গ্রাম বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচনা করা হচ্ছিল, সেখানেই ঠিক লোকসভার আগ মুহূর্তে কুনার হেমব্রম যেহেতু দল ত্যাগ করেছেন, তাতে কিন্তু একটা জোর ধাক্কা খেয়েছেন বিজেপির দলীয় প্রার্থীরা। আর এটা বলা বাহুল্য। আর পাশাপাশি 10ই মার্চ যখন জনগর্জন সভা অনুষ্ঠিত হলো, সেদিনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছিল। আর সেখানেই ঝাড়গ্রামে কিন্তু প্রার্থী হিসেবে তারা ঝাড়গ্রামের প্রার্থী হিসেবে যাকে বেছে নিয়েছেন তিনি হলেন পদ্মশ্রী কালীপদ সোরেন। তো সেই ক্ষেত্রে এবার কালীপদ সোরেনকে বেছে নেওয়াতে এই ঝাড়গ্রাম এবার তৃণমূলের ক্ষেত্রে কতটা শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা হচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো কার কাছ থেকে। আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন আমার সাথে কিন্তু আজ আরও একজন বসে রয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের
সহকর্মী, এতদিন ব্যাক এন্ড থেকে আমাদেরকে সাহায্য করে এসেছেন, আর আজ সরাসরি আপনাদের সামনে এই প্রশ্নগুলির জবাব দেবেন। আর আপনাকে পরিচয় করিয়ে দিয়ে ইনি হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। আজ তার সাথেই আমরা কথা বলবো। তবে সত্যজিৎ বাবু, আপনার কাছ থেকে প্রথমেই এই বিষয়টা জেনে নিতে চাইবো, এই যে পদ্মশ্রী কালীপদ সোরেনকে সম্প্রতি ঝাড়গ্রামের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তো সেক্ষেত্রে তৃণমূল এবার কতটা শক্তিশালী হয়েছে? তৃণমূল শক্তিশালী হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনের পরপরই, কারণ তারপরে গত 2021 সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ে তার প্রত্যেকটি জিতেছিল, শুধু জিতেছিল না, বিপুল মার্জিনে জিতেছিল। সেই 7টি বিধানসভাকে আমরা যদি ধরি, টোটাল ভোটের পরিসংখ্যান তৃণমূল সেখানে পেয়েছিল 7,49,081 ভোট, বিজেপি পায় 5,62,770 ভোট। এই যে মার্জিন 1,86,311 ভোট, এই ভোটের মার্জিনটা নেহাত কম নয়। এরপরে পঞ্চায়েত ভোট গেছে, ঝাড়গ্রাম পৌরসভা ইলেকশন গেছে, তৃণমূল কিন্তু এককভাবে জয় পেয়েছে। সুতরাং তৃণমূলের শক্তি অনেকটাই বেশি। এবার তারপরে বিজেপি যদি দেখি 2019 সালে জিতেছিল, কিন্তু তারপর দেখো বিজেপির প্রত্যেকটা নির্বাচনে ভোটের তো ক্ষয় হয়েছে, সেটাতে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরও একটা ব্যাপার, যে বিজেপির যিনি এমপি ছিলেন, সাংসদ ছিলেন কুনার হেমব্রম, তিনি সম্প্রতি দল ছাড়াতে আরও কিন্তু বিজেপি অনেকটাই নড়বড়ে বলা চলে। আর তাছাড়া তৃণমূল প্রার্থী করেছে সেখানে কালীপদ সোরেনকে, যিনি একজন লেখক, সাহিত্যিক, কবি। তিনি পদ্মশ্রী পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ওনাকে বঙ্গভূষণ পুরস্কার দেন, তো তখনই মোটামুটি জল্পনা চলছিল উনি হয়তো টিকিট পেতে পারেন। তো তাকে প্রার্থী করা একটা কিন্তু তৃণমূলের মাস্টার স্ট্রোক বলা চলে একেবারেই। তবে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই যে এবার ঝাড়গ্রামে বিজেপির পক্ষ থেকে কাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে, সে নিয়ে কিন্তু বিজেপির অন্দরমহলে বহু ধরনের আলোচনা হচ্ছে, আর সেখানে কিন্তু অনেকগুলো নাম উঠে এসছে। প্রথমে যে নামটি উঠে এসছে সেটি হচ্ছে গিয়ে প্রণব তুরুর, আর পাশাপাশি মৌসুমী মুর্মু, ক্ষুদিরাম তুরু, এদের নামও কিন্তু উঠে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এদের মধ্যে থেকেও কাউকে ধরে নিই যে এবার ঝাড়গ্রামের বিজেপির পক্ষ থেকে তারা ঝাড়গ্রাম লোকসভা আসনের প্রার্থী হিসেবে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ঝাড়গ্রাম বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে কি অব্যাহত থাকবে? না, বর্তমান পরিস্থিতি আমরা যদি বিচার করি, গত 2017 সালে এই ঝাড়গ্রামকে জেলা হিসেবে 22তম জেলা হিসেবে প্রতিষ্ঠা করে কিন্তু বর্তমান রাজ্য সরকার। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের প্রতি একটা কিন্তু সিম্প্যাথি রয়েছে সাধারণ মানুষের। তো সেই কারণেই এবার 2017 সালের পর যদি দেখো, লোকসভা নির্বাচন গেছে 2019-এ, বিজেপি ভালো রেজাল্ট করেছে, মোদি হাওয়া একটা ছিল, বিজেপি ভালো রেজাল্ট করেছে। কিন্তু তৃণমূলের প্রতি একটা কিন্তু সিম্প্যাথি থাকবে, কারণ তৃণমূলের হাতে, তৃণমূলের রাজ্য সরকারের হাতেই ঝাড়গ্রাম জেলা পেয়েছে ঝাড়গ্রামের মানুষ। তো সেটা একটা ব্যাপার। এছাড়া আরেকটা জিনিস বলি, কালীপদ সোরেন, যিনি একজন গুণী মানুষ, সুতরাং সেরকম একজন মানুষ যিনি অনেক সম্মান পেয়েছেন, নিজের খ্যাতি সব দিক দিয়ে অনেকটা গিয়ে, সেরকম মানুষকে প্রার্থী করাতে তৃণমূল একটা তো যথেষ্ট ভালো ইম্প্যাক্ট পড়বে ভোটের বাক্সে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, কিছুদিন আগে আমরা যদি দেখি, কুর্মী আন্দোলন কিন্তু রাজ্যে হয়েছিল। তো সেই কুর্মী আন্দোলন কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ প্রায় গোটা রাজ্যেই বেশ কয়েক জায়গায় কিন্তু ট্রেন অবরোধ হয়েছিল, বেশ কিছু এমনকি বন্ধ হয়েছিল। কিন্তু সেই কুর্মী সম্প্রদায়ের বিক্ষোভ কিন্তু থামাতে সক্ষম হয়েছে রাজ্য সরকার, যার ফলে কিন্তু এই যে ঝাড়গ্রামের মানুষ কিছুটা হলেও বর্তমান শাসক দলের পক্ষেই থাকবে বলে মনে করা হচ্ছে। একেবারে। তবে এই মুহূর্তে আমরা একবার দেখে নেব যে লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই প্রতিটি কেন্দ্রের থেকে কোন কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী থাকছে দেবনাথ হাঁসদা, বান্দোয়ান বিধানসভা কেন্দ্র থেকে, পাশাপাশি নয়াগ্রাম থেকে প্রার্থী দুলাল মুর্মু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করেছিলেন। এদিকে গোপীবল্লভপুর থেকে খগেন্দ্রনাথ মাহাতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করেছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বীরবাহা হাঁসদা জয়ী হয়েছিলেন। উত্তরা সিংহ হাজরা তৃণমূল কংগ্রেস থেকে গড়বেতা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। পাশাপাশি বিধানসভা কেন্দ্র শালবনী থেকে শ্রীকান্ত মাহাতো এবং এদিকে দেবনাথ হাঁসদা বিনপুর বিধানসভা কেন্দ্রে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয় লাভ করেছিলেন। পাশাপাশি যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাজীব লোচন সোরেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এইদিকে বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম থেকে দুলাল মুর্মু কিন্তু জয় লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খগেননাথ মাহাতো গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। এদিকে প্রার্থী বীরবাহা হাঁসদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন। এ বিষয়ে আপনার কাছ থেকে খানিকটা জানবো। গত 2019 লোকসভা নির্বাচনে যাই। গত 2019 সালের লোকসভা নির্বাচনে নয়াগ্রাম থেকে কুনার হেমব্রম পেয়েছিলেন 84,316 ভোট। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা সোরেন পেয়েছিলেন 80,978 ভোট। এবার গোপীবল্লভপুরে, এবার আমি নয়াগ্রাম নিয়ে আমি 2021 বিধানসভার এটা দেখাই। নয়াগ্রামে 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল পেয়েছিল 1,09,03 ভোট, বিজেপি পেয়েছিল 78,149 ভোট। এই যে ভোটের ডিফারেন্সটা, এটা কিন্তু অনেকটাই বেশি। সুতরাং এই দিক দিয়ে বলা চলে তৃণমূল অনেকটা অ্যাডভান্টেজ। তাছাড়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে অনেকটা শক্তিশালী। আর বিজেপির ওই যে বললাম একটা, যেহেতু কুনার হেমব্রম ছিলেন, সাংসদ ছিলেন, তো এবার কুনার হেমব্রমকে প্রার্থী করা হবে না বলেই কিন্তু উনি কিন্তু দল থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তার একটা তো নিজস্ব পরিচিতি তো রয়েছে, ব্যক্তিত্ব পরিচিতি রয়েছে। পাশাপাশি বিজেপির এই সংগঠন দুর্বল। তাছাড়া একটা জিনিস বলি, গত এই কুর্মী আন্দোলন যখন চলছিল, সে সময় দিলীপ ঘোষের কিন্তু একটা বিতর্কিত মন্তব্য নিয়ে কিন্তু গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। সুতরাং সেটাও কিন্তু বিজেপির বিপক্ষেই যাবে। আর দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের মানুষ, পশ্চিম ঝাড়গ্রামের ঠিক পাশেই। সুতরাং এইসব দিক দিয়ে বিচার করলে বিজেপি ঝাড়গ্রামে যথেষ্ট পিছিয়ে আছে বলা চলে। তুমি দেখো, বিজেপি কিন্তু এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। তার প্রধান কারণ ওই একটাই কারণ, যে মুখ কী হবে। কুনার হেমব্রমকে যদি বাদ দেয়, তার পরিবর্তে মুখ কী হবে, তাকে দিয়ে জেতানো যাবে, সেরকম খুঁজে পাচ্ছে না বলেই কিন্তু বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই 2-1 দিনই হয়তো প্রার্থী ঘোষণা করবে। বেশ, তবে যখন তিনি দল ত্যাগ করছিলেন, অর্থাৎ কুনার হেমব্রম যে সময় দল ত্যাগ করেছিলেন, সেই সময় তিনি কি মন্তব্য করেছিলেন শোনাবো। সেরকম কিছু নেই, তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারংবার বলে যাচ্ছেন যে আপনি এই টিকিট পাবেন না, এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি? সেটা কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না। যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন? হ্যাঁ, লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন, কতটা এফেক্ট পড়তে পারে? সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো। দল যথেষ্ট শক্তিশালী, দল যথেষ্ট দক্ষ। সেই জন্য আমি একজন কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, গোটা বিশ্বে তার নাম। এই জন্য আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভবিষ্যৎ। একেবারেই। সত্যবাবু, আপনার কাছে যে প্রশ্ন করব, ইতিমধ্যে কিন্তু কুনার হেমব্রম নিজেই বললেন যে তার দল অর্থাৎ বিজেপি যথেষ্ট শক্তিশালী রয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি দল ছাড়ার পরেও এবার ঝাড়গ্রামের প্রার্থী তালিকা প্রস্তুত করতে তাদের এত কেন ভাবতে হচ্ছে? একটা কথা বলি, কিছুদিন আগে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল পবন সিংকে। প্রার্থী ঘোষণার পরেই কিন্তু পবন সিং জানিয়ে দেন যে তিনি নির্বাচনে লড়াই করবেন না। তো সেটা তো বিজেপির ক্ষেত্রে একটা নেগেটিভ। তো সেইখানে দাঁড়িয়ে যখন কুনার হেমব্রমকে প্রার্থী করা হবে না, অন্য কাউকে প্রার্থী করবে, এমন কাউকে প্রার্থী করলে পরের দিন সে হয়তো যদি বলে ফেলে বা উইথড্র করে নেয়, তো সেটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। স্বাভাবিকভাবেই বিজেপির এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, বিজেপির জেতা সিট, সেই জেতা সিটে আগেই যদি এরকম একজনকে প্রার্থী করে পরাজয়ের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা তো যথেষ্ট অন্য রাজ্যেও একটা ইম্প্যাক্ট পড়বে। তো সেই কারণেই বিজেপি নেতৃত্ব হয়তো একটু থেমে চিন্তা ভাবনা করেই প্রার্থীর বিষয়টি দেখছে।
এখন প্রার্থী যেই হোক না কেন, ওই আবার বলি কালীপদ সোরেন তার যে ব্যক্তিগত ভাবমূর্তি, পাশাপাশি তৃণমূলের সংগঠন, বিগত নির্বাচনগুলোর ফলাফল, ভোটের পার্সেন্টেজ, সেটা কিন্তু যথেষ্ট বেগ দেবে বিজেপিকে। ওখানে বিজেপি জেতা সিট হলেও গতবার কুনার হেমব্রম খুব অল্প মার্জিনে জিতেছিলেন। সেখানে 2021-এ প্রায় 1,86,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই সেখানে বিজেপিকে সেই সিট ব্যাক করতে হলে 1 নম্বর প্রার্থী নির্বাচন সঠিক হওয়া দরকার, যথেষ্ট ওজনদার প্রার্থী দরকার, কালীপদ সোরেন যে রয়েছেন তাকে টেক্কা দেওয়ার মতো প্রার্থী দরকার, পাশাপাশি দরকার সংগঠনকে আরও বেশি করে মজবুত করে ঝাঁপানো হয়। তো সত্যবাবু, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে আমি কিন্তু আজকের প্রতিবেদনের শুরুতেই আপনাকে বলেছিলাম যে বিজেপির অন্দরমহলে এই প্রার্থী তালিকা নিয়ে এই প্রণব টুডু, মৌসুমী মুর্মু এবং ক্ষুদিরাম টুডু এদের নাম কিন্তু উঠে এসছে। তো সেই ক্ষেত্রে এবার যে তৃণমূলের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন পদ্মশ্রী কালীপদ সোরেন, তো কালীপদ সোরেনকে ইতিমধ্যে আপনি টেক্কা দেওয়ার যে কথাটি বললেন, তো সেই টেক্কা দেওয়ার ক্ষেত্রে এই 3টে নাম কি কোনোভাবে জায়গা পাচ্ছে? না, ব্যক্তিত্ব যদি দেখি, কালীপদ সোরেন 1992 সালে অল ইন্ডিয়া সান্তালি রাইটার অ্যাসোসিয়েশন থেকে পুরস্কৃত পেয়েছিলেন। পাশাপাশি উনি 2002 সালে সম্ভবত 2022 সালে উনি পদ্মশ্রী পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে। গত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বঙ্গভূষণ পুরস্কার দেন। তো ঝাড়গ্রাম থেকে পদ্মশ্রী পাওয়া একমাত্র ব্যক্তি কিন্তু কালীপদ সোরেন। স্বাভাবিকভাবেই টেক্কা দেওয়ার ওজনদার তেমন কেউ নেই, উনিই আছেন। কিন্তু বিজেপিকে টেক্কা দিতে গেলে এখন ঝাড়গ্রামের ভূমিপুত্র হিসেবে নেই, কিন্তু আরও তো ওজনদার লোক আছে, দিতেই পারেন। কিন্তু সাংগঠনিক বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুথে যে একটা বুথ থেকে ভোট ক্যাম্পেনিং বলো বা ভোট যে বুথের সময় পোলিং এজেন্ট বসে, সেটাও কিন্তু যদি বুথ কমিটি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বসানো সম্ভব নয়, আর তারাই তো ভোটটা ক্যাপচার করবে। কিন্তু বেশ, তাহলে এবার কুনার হেমব্রমের দল ত্যাগ নিয়ে ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। আসলে কোনো সচেতন মানুষ, কোনো মানুষ যারা বাংলার ডেভেলপমেন্ট চায়, যে কোনো মানুষ যারা বাংলার প্রগতি চায়, তারা জেনারেলি বিজেপিতে থাকতে চায় না। ওনার পার্সোনাল কেসটা আমি জানি না, কিন্তু প্রচুর বিজেপির যারা চলে আসছে তাদের সাথে দেখলাম যে থাকতে চায়। কারণ এই পার্টিটা এমন, কিছুদিন আগে হই ইলেকশনের পরে হলো ওই যে ওখানে ওই বেলেঘাটার ওখানে একটা ওদের কর্মী মারা গেছে, অভিজিৎ মারা গেছে। হই যাদের এগেনস্ট এফআইআর করে তারা হই করলো, সব নেতা গেছিল। তারপর দেখলো যাদের এগেনস্ট এফআইআর তারা বিজেপিতে চলে এলো, ওয়াশিং মেশিনে ঢুকে গেল, সে ঠিক হয়ে গেল। এই যে দ্বিচারিত পার্টি, এটার জন্য আর এই পার্টিটাকে কেউ বিশ্বাস করবে। বেশ, তবে সত্যবাবু, ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বললেন যে বিজেপি এমন একটা দল যেখানে কেউ থাকতে পারে না, তারা শুধু ভোটের আগেই হই চই করে, কিন্তু আদতে মানে আমরা চলতি ভাষায় যেটা বলি ফক্কা। তো সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। না, সে তার জবাব বিজেপি নেতৃত্ব দেবে, সেটা আমি বলতে পারবো না। বিজেপি আদৌ কেমন দল সেটা তারা বলবে। ফিরহাদ হাকিম যেটা বুঝেছেন তিনি বুঝেছেন, কিন্তু আমার তো সেটা ফিরহাদ হাকিমের কাউন্টার করার বিষয় নয়, বা বিজেপির পক্ষে নিয়ে কথা বলার বিষয় নয়। বিষয়টা যেটা, সেটা হচ্ছে ঝাড়গ্রামের পরিস্থিতি, তো সেটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। বেশ, তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একবার বলে দেব যে আমাদের স্ক্রিনের নিচে কিন্তু একটি ফোন নম্বর ফ্ল্যাশ হচ্ছে বারবারই। আপনারা চাইলে আপনাদের লোকসভা কেন্দ্র বা আজ যে আলোচ্য বিষয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, সে বিষয়ে আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন, সে বিষয়েও আমরা কথা বলবো। আর যে নাম্বারটি ইতিমধ্যেই স্ক্রিনের নিচে দেখাচ্ছে 9147108890, আপনারা এই নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের লোকসভা কেন্দ্র হোক কিংবা আজকের আলোচ্য বিষয় ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রই হোক না কেন, আপনারা কি জানতে চাইছেন সেখানকার বিষয়ে, বা আপনারা কি চাইছেন এবারের লোকসভা নির্বাচনকে ঘিরে, সে সমস্ত কিছু আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। আর যেমনটা এর আগেও আপনারা দেখে এসছেন যে আমরা প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আমরা একটি পোলিং করে থাকি, আর এই পোলিং আর কেউ নয়, আপনাদের মারফতেই হয়। সেই পোলিং নিয়ে একবার দেখে নেব যে এবার কি বলা হচ্ছে।
এদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কোন দল, সেই ক্ষেত্রে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জনতা কি বলছে? তৃণমূলের ক্ষেত্রে 59%, বিজেপির ক্ষেত্রে 30% এবং অন্যান্য দলের ক্ষেত্রে 12%। অর্থাৎ ঝাড়গ্রামের জনসাধারণ তৃণমূলের পক্ষেই 59% অলরেডি ভোট দান কিন্তু করে দিয়েছেন। আর এদিকে বিজেপির ক্ষেত্রে 30% এবং অন্যান্য দলের ক্ষেত্রে 12%। তাহলে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কিন্তু তার শক্ত ঘাঁটি হিসেবে যেভাবে ভাবমূর্তি নিয়ে চলছে সেটি কিন্তু তারা বজায় রাখতে সক্ষম হচ্ছে। আর এই পোলিং আর কেউ নয়, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জনসাধারণের মারফতেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তৃণমূলের পক্ষে জনসাধারণ 59% মতদান করেছেন। তবে এই মুহূর্তে খানিকটা এই আলোচনা থেকে সরবো, আমরা সরাসরি চলে যাব সাংবাদিক বৈঠকে, যেখানে ইতিমধ্যেই জুড়েছেন রাজ্যপাল। তিনি কি বলছেন? Accidents are not accidental. There is always a human failure behind it. In the present case also, that is the case. It's very painful to see that hapless people die for no fault of theirs. There is failure from the part of the builder. There is more of failure from the part of the supervisors. The supervisory authorities have miserably failed in their duty. Unauthorized constructions do not spring overnight. Authorities had information about it. The supervisory control was not exercised. Having been in the field of urban development and housing for a major part of my career in the IAS, I can say that those responsible for this are the commercial interests of the builders and the officers who back them for their personal interest. I am very glad that, seeing the gravity of the situation, my esteemed constitutional colleague, the Chief Minister, came here. I understand that government has offered financial assistance for the next of kin of those who are deceased. That is a good sign, but that's not enough. In my experience, I would make a humble advisory. Government has the option to set up task forces to identify the unauthorized constructions mushrooming in the city and take immediate steps, remedial steps. This is something which is not characteristic of this city alone. Many of the cities are prone to this, unauthorized constructions leading to the death of the people. Unfortunately, in most cases, it's the poor who die. That may be why it is forgotten immediately. That should not be the case. Government has the option to set up task forces to identify all the unauthorized constructions and take immediate necessary steps. From the part of the Raj Bhavan, I will certainly hold a meeting of experts from the IIT Kharagpur, HUDCO, Central Building Research Institute, Structural Engineering Research Center, and the Nirmati Kendras, and CREDAI and others, to see that ways and means of containing these kind of maladies are taken on time and government is given the necessary advisory. You know, Raj Bhavan is on a tightrope as far as finance is concerned, but still, to express solidarity with the victims, Raj Bhavan will be giving a token assistance of 50,000 rupees for the next of kin of those who are deceased in this accident. More important is a concerted action to see that such things do not happen in future. Bengal expects every officer to do his duty. Now what we have seen is a failure from the supervisory officers, of course failure from the builders, and social audit, social action alone can contain such instances in future. Mr. Bose, should be responsible KMC for that? They need more supervision on this kind of things. Kolkata Municipal Corporation. When I said every supervisory authority has to do his duty, it covers all. I had been to the hospital. I met the people who are admitted there.
I also talk to the people around. I also talk to the officers who are engaged in the rescue operations. I would compliment the police and the National Disaster Management Force who are trying their level best to do whatever is possible at this point of time. I am interacting with the people. Certainly I will talk to the next of kin of the deceased also. Sir, is the innocent people who has lost their life, and when you talk about the illegal construction, how will it stop? Because it's not a matter of one day, it's continuing, and the innocent people who are talking. You are very right. This is a malady which has to be addressed squarely. That is why I suggested government appoints task forces to identify the unauthorized constructions happening in the city and stop it with an iron hand. Thank you. Will you say anything about the change of DGP? Sir, Governor sir. আর এবার আবারও আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচ্য বিষয় জেলার খবরের পাতায় নজরে ঝাড়গ্রাম। তবে ইতিমধ্যেই যেমনটা আমরা দেখলাম যে সাংবাদিকদের সামনে ইতিমধ্যেই কথাবার্তা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মূলত গার্ডেন রিচে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যে বিল্ডিংটি, অর্থাৎ 5তলা বিল্ডিংটি ভেঙে পড়েছিল, সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সম্প্রতি রাজভবনের পক্ষ থেকে 50,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি কিন্তু তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়লেন না। পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনি যথেষ্টভাবেই কিন্তু তৃণমূলকে শানালেন। আর আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলছি জেলার খবরের পাতায়, সেটি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। আর এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জনসাধারণ সেখানকার এবারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কোন দলের পক্ষে বেশি রায় দিয়েছে আর কোন দলের পক্ষে কম রায় দিয়েছে, তারা কি বলছেন, এবার ঝাড়গ্রাম কার শক্ত ঘাঁটি হিসেবে বহাল থাকবে সে বিষয়ে আমরা আরও একবার সেই পোলিংয়ে নজর রাখবো। তৃণমূল 59%, বিজেপি 30%, অন্যান্য 12%। অর্থাৎ ঝাড়গ্রামে কিন্তু এখনও তৃণমূলই কিন্তু এগিয়ে থাকছে। লোকসভা ভোটের আগেই তৃণমূল 59% মতদানে কিন্তু এগিয়ে রয়েছে, যেখানে বিজেপি 30% পড়ে রয়েছে এবং অন্যান্য দল 12% পড়ে রয়েছে। তো সেক্ষেত্রে এবার তৃণমূলের পক্ষ থেকে পদ্মশ্রী কালীপদ সোরেনকে যেহেতু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তো সেক্ষেত্রে যেহেতু কালীপদ সোরেন নিজেও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে এক মহান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এবার তৃণমূলের পাল্লা ভারী বলাই যেতে পারে। আর সেই ক্ষেত্রে যেহেতু বিজেপি এখনও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তো সেই ক্ষেত্রে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকায় কার নাম আসছে অথবা পদ্মশ্রী কালীপদ সোরেনকে কে টেক্কা দেবে সেই বিষয়ে নজর থাকবে ট্রাইব টিভির। আর পাশাপাশি আজ যেমন আমরা আলোচনা করলাম আমাদের সহকর্মী সত্যজিৎ পালের সাথে, তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এতদিন ধরে আমাদেরকে ব্যাকএন্ড থেকে সাহায্য করে আসছেন আর আজ সরাসরি একেবারে টিভির পর্দার সামনে, তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যদা। আর পাশাপাশি এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। আগামীকাল আরও একটি নতুন কেন্দ্র নিয়ে আলোচনা হবে আর এই আলোচনা চলতে থাকবে। দেখতে থাকুন ট্রাইব টিভি।